গত ৪১ বছর ধরে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ব্যবহার করেছে বিশ্ব রাজনীতির খেলার মাঠ হিসাবে, এবং এখন লেজ গুটিয়ে দায় এড়িয়ে তারা আফগানিস্তান ত্যাগ করছে। কি পেল আফগান মানুষরা? এই ২০ বছরে যে যুদ্ধ হলো, তারা কি আদৌ শান্তি পেয়েছে? আফগানিস্তানের অতীত, বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আজকে আলোচনা করতে আমরা এসেছি স্টার ভিউজ রুমে, এবং আমার সাথে আছেন আমাদের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম। মাহফুজ ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। জর্জ ডব্লিউ বুশ, উনি তো প্রথম ওয়ার অন টেররটা শুরু করেন, এবং এখন এসে প্রেসিডেন্ট জো বাইডেন উনি এটার সমাপ্তি ঘোষণা করলেন। কিন্তু আসলে এই যুদ্ধটা কিসের জন্য ছিল, এবং এই যুদ্ধটা থেকে তাদের ফলাফলটা কি হলো? আদৌ কোনো ফলাফল ছিল? এই যুদ্ধগুলো তো মানে ইম্পেরিয়ালিস্ট পাওয়ার তার নিজের স্বার্থে করেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং যতই আমেরিকানদের জন্য এটা সাংঘাতিক একটা হাস্যকর ব্যাপার হলো, তাদের জন্য লজ্জাজনক ব্যাপার হলো, আমি মনে করি জো বাইডেন অত্যন্ত একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উনি যতই লোকজন ওনাকে করুক, নিন্দা বলুক, বাট উনি আমেরিকান ট্রুপস সরিয়ে নিয়েছেন। এটা একটা ভালো জিনিস, কেননা এই ২০ বছর ধরে একটা ফরেন ট্রুপস আফগানিস্তানে ছিল, এটা কোনোভাবেই আফগান জনগণের জন্য কাম্য হতে পারে না। তো ওই সেন্সে একটা বলা যেতে পারে যে আমেরিকান অধ্যায়ের শোচনীয় পরাজয় হলেও আমি মনে করি আমেরিকান প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত সঠিক ছিল, এবং এটার সমাপ্তি ঘটানোটাই একটা ভালো দিক। এখন আফগানিস্তানের এই যে গত ৪০ বছরের ইতিহাস, এটা হচ্ছে দুটো সুপার পাওয়ারের তাদের বলতে পারেন যে মানে অ্যারোগেন্সের ফল। হ্যাঁ, তো আমরা যদি একটুখানি অতীতের দিকে যাই, আফগানিস্তানের কিন্তু একটা বিরাট তাদের ঐতিহাসিক ঐতিহ্য আছে। এখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগেও এখানে জরোস্ট্রিয়ানিজম, বুদ্ধিজম, হিন্দুজম ওখানে ফ্লারিশ করেছে। ইসলামের প্রবর্তনের পরে ওদের প্রভাব বলা যেতে পারে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, কিন্তু এটা একটা ঐতিহাসিকভাবে খুব একটা রিচ কালচারাল হেরিটেজের জায়গা। এবং এই জনগণ তাদের নিজস্ব বলতে পারেন যে ডাইনামিক্সে তারা তাদের সমাজ গড়ার চেষ্টা করেছে, বাট যেহেতু এখানে জিওগ্রাফিটা খুব প্রমিনেন্ট, পাহাড়ি জায়গা এলাকা, তো এখানে মূলত সামাজিক ব্যবস্থা ছিল ট্রাইবাল। তাদের বিভিন্ন ট্রাইবে তারা বিভক্ত, এবং তাদের মধ্যে সহযোগিতার মধ্য দিয়েই তারা বিবর্তনের দিকে এগিয়ে গেছে। তো এটার সত্যিকার অর্থে আন্তর্জাতিক রূপ নেওয়া শুরু করলো ব্রিটিশ এম্পায়ার এবং রাশিয়ান এম্পায়ারের বলতে পারেন যে তাদের প্রতিযোগিতার মধ্য থেকে। তারা মানে যখন ব্রিটিশরা ভারতবর্ষে খুব জাঁকিয়ে বসলো, তখন রাশিয়ানদের একটা দুশ্চিন্তার কারণ হলো যে এই ব্রিটিশরা কি এক্সপ্যান্ড করে উত্তর দিকে যাবে কিনা। আবার ব্রিটিশদের চিন্তা হলো যে রাশিয়ান এম্পায়ার তারা আবার প্রভাব বিস্তার করতে করতে নিচে দিকে আসবে, অর্থাৎ সাউথে আসবে কিনা। তো আফগানিস্তানটা হয়ে গেল সেন্ট্রাল একটা জায়গা, এটা ফল্ট লাইনের মতো। হ্যাঁ, এবং ওটার মধ্যেই যে ব্রিটিশ এবং রাশিয়ানদের যে রাইভালরি, এটাকে ইতিহাসে বলা হয় দ্য গ্রেট গেম। এবং এটার মাধ্যমে আস্তে আস্তে প্রথমে অল্পভাবে কিন্তু পরবর্তীকালে আরও বেশি তারা ইনভলভ হলো, সেখানে সামরিক বাহিনী পাঠানো হলো, এবং ব্রিটিশরা সামরিক বাহিনী পাঠালো, এবং আফগানদের সঙ্গে তখন তারা আফগানের যে সাম্রাজ্য ছিল তার সঙ্গে যুদ্ধ হলো, এবং দুটো যুদ্ধ হলো। একটা এটাকে বলে ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার, আর একটা হলো সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার। সেকেন্ড ওয়ারের পরে ব্রিটিশদের প্রথম যুদ্ধে ওরা সম্পূর্ণভাবে কিন্তু হেরে গেল আফগানদের কাছে। দ্বিতীয়বারে তাদের প্রভাব একটুখানি প্রতিষ্ঠিত হলো, এবং সেইভাবেই বর্তমান আফগানিস্তানের মানে উৎপত্তি, যে রাশিয়া এবং ব্রিটিশ এম্পায়ারের সমঝোতার মধ্যে বর্তমান যে আফগানিস্তানের বর্ডার, আচ্ছা, এটা কিন্তু নিয়ন্ত্রিত হয় ওই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিটুইন দ্য রাশিয়ান এম্পায়ার অ্যান্ড দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড অফকোর্স
দি আফগান ওই সময়কার যারা নিয়ন্ত্রণে ছিল। যাই হোক, বাট বর্তমানের এটা বুঝতে হলে আমাদের শুরু হতে হবে যে যখন আফগানিস্তানের কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে নিল, মানে বলতে পারে একটা কুয়ের মাধ্যমে। কত সালে এটা হচ্ছে 1978-এ আফগান কমিউনিস্ট পার্টি, এটার নাম ছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান অথবা এরকম কিছু, আমি এক্স্যাক্টলি হয়তো বলছি না। তো এরা ক্ষমতা দখল করেছে এবং এটা সাংঘাতিক একটা, বলতে পারে একটা মৌলবাদী মার্কসিস্ট লেনিনিস্ট পার্টির মতো। তারা ক্ষমতায় এসে তারা সমাজতন্ত্রের প্রতিষ্ঠার ঘোষণা করলো এবং তারা মানে আপনার ওই পুরুষদেরকে দাড়ি রাখা যাবে না বলে আইন করলো, মেয়েদেরকে চাদর পরা যাবে না, এটা ছিল একদিকে। একটা ছিল ল্যান্ড রিফর্মস, উমেন্স রাইটস। সত্যিকার অর্থে একটা অকল্পনীয় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে তারা যাওয়া শুরু করলো এবং যেটা আমি মনে করি যে আফগান ট্রেডিশন, কালচার সমস্তটাকে উপেক্ষা করে তারা মার্কসিস্ট লেনিনিস্ট একটা সমাজতান্ত্রিক সমাজ করবে বলে এই কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসে ওইভাবে কাজ করা শুরু করলো। এবং রাশিয়ানরা তোমার সাহায্য, তাদের টেকনিক্যাল হেল্প, বিলিয়ন্স অফ ডলার্স, ওই সময় এগুলো আরও মূল্য ছিল, তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, রোড কনস্ট্রাকশন, স্কুলসের মধ্যে একদম জড়িয়ে গেল। এটার একটা বলতে পারো যে ব্যাকল্যাশ হলো। আফগান সোসাইটি, আফগান পিপল এই ধরনের একটা বলতে পারেন যে কোট আনকোট এথিস্ট একটা সরকার তারা গ্রহণ করতে পারলো না এবং বিশেষ করে মানে ইসলামের বিরুদ্ধে তাদের যে অবস্থান, অর্থাৎ দাড়ি রাখা, নামাজ পড়া, মেয়েদেরকে চাদর পরা নিষিদ্ধ, এটার বিরুদ্ধে একটা ব্যাকল্যাশ হলো এবং আফগানিস্তানের বলতে পারো যে প্রথমবারের মতো একটা ইউনিফাইড রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য কমিউনিস্ট হলো এবং এটার ভিত্তিটা হলো ইসলামিক ঐতিহ্য। ইসলাম ধর্ম তার ঐতিহ্যকে কেন্দ্র করে এই ইউনিটিটা হলো এগেইনস্ট দ্য রিজিম অফ দ্য ডে, হুইচ ওয়াজ টোটালি একটা সোভিয়েট প্রপড আপ রিজিম। এবং এটার রেজিস্ট্যান্স যত বাড়তে থাকলো, সোভিয়েতদের ইনভলভমেন্ট তত বাড়তে থাকলো। আলটিমেটলি ওরা 1 লক্ষ ট্রুপস পাঠিয়ে পুরো দেশটাকে বলতে পারো যে একটা ফরেন অকুপেশনের মতন করে ফেললো। এটা আফগান ইতিহাসে আমি মনে করি এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে ইনভেশন বাই দ্য সোভিয়েত ইউনিয়ন। এর বিপরীতে আমেরিকানরা অবশ্যই খুব তৎপর হয়ে উঠলো এবং দেন ইট বিকেম লাইক দ্য ব্যাটল গ্রাউন্ড অফ মানে ইডিওলজিক্যাল ক্ল্যাশ বিটুইন দ্য সোশ্যালিস্ট ব্লক অ্যান্ড দি ক্যাপিটালিস্ট ব্লক। এবং আমেরিকানরা তখন একেবারে মানে বলতে পারে যে মানে সমস্ত কিছু দিয়ে এই সোভিয়েত রেজিমকে তারা প্রতিহত করার উদ্যোগ নিল এবং তারা ওই যে বললাম যে অ্যান্টি মার্কসিস্ট ফিলিং থেকে যেটা ইউনাইট করলো আফগান পিপলদের, এটা আমেরিকানরা সম্পূর্ণভাবে এটার মধ্যে ইন্ধন যোগালো। এবং আমরা পরবর্তীকালে যেসব রিলিজিয়াস এক্সট্রিমিজম বা সব কিছু দেখি, এটার সূত্রপাত হলো যে সোভিয়েতদের ইন্টারভেনশন against which the Afghan people rose on the basis of religious and cultural heritage, যেটা আমেরিকানরা এটা সম্পূর্ণভাবে এক্সপ্লয়েট করে সোভিয়েতদেরকে হারানোর জন্য তারা সেটা ব্যবহার করলো। তাহলে কি মানে বলতে পারো যে ইডিওলজিক্যাল কনফ্লিক্ট, একটা মানে সোশ্যালিজম অথবা মার্কসিস্ট লেনিনিস্ট আইডিয়াস কাউন্টার্ড বাই ইসলামিক রিলিজিয়াস ফেথ অফ দি আফগান পিপল। কিন্তু ঠিক তার পরপরই যখন আবার ইউএস ইনভেশন হয় আফগানিস্তানে, ওখানে তো আরেকটা ধরনের ইডিওলজিক্যাল শাসনতন্ত্র চলে আসে। এটাও কি পশ্চিমা রীতির শাসনতন্ত্র বলা যেতে পারে? ক্রোনোলজিক্যালি ফলো দিস। তারপরে অবভিয়াসলি সোভিয়েতরা হেরে গেল এবং সেখানে নতুন একটা সম্ভাবনা দেখা গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আফগান পিপলরা কিন্তু ওদের মধ্যে খুব এথনিক ডাইভার্সিটি অনেক আছে। এখানে পশতুন আছে, তাজিক আছে, উজবেক আছে, টার্কোমান আছে। তো এই এথনিক ডিভিশনগুলো কিন্তু খুবই স্ট্রং। এখন এই মাঝখানে তো এটা চলে আসলো সোভিয়েতরা যাওয়ার পরে
একটা পিরিয়ড গেল ফ্রম 1996 টু 2001, যেখানে তালেবানরা ক্ষমতায় আসলো। এই তালেবানদের ক্ষমতার আসার পেছনে কিন্তু পাকিস্তানের একটা বিরাট অবদান ছিল এবং আমেরিকানদের তো ছিলই, কিন্তু তারা যখন ক্ষমতায় আসলো এবং ক্ষমতা নিল, ওই সময় 9/11 হলো, অর্থাৎ টুইন টাওয়ারের অ্যাটাক হলো এবং আমেরিকা ঘোষণা করলো ওয়ার অন টেরর। এটা পরবর্তীকালে আমি বলবো ইট বিকেম এ ওয়ার অফ এরর রাদার দেন এ ওয়ার অন টেরর। এবং বুশ সরকার সিদ্ধান্ত নিল যে আফগানিস্তানেই এই তালেবানরা, আল কায়দারা আফগানিস্তানে বেসড, দেয়ারফর আফগানিস্তানে ইনভেড করতে হবে। And then you have this new chapter of American invention. The প্রথমে chapter, the Soviet invention, the second chapter of the American invasion, এবং সেটাই গত 20 বছরের ইতিহাস, আমেরিকান অকুপেশন অফ আফগানিস্তান, ইন্টারভেনশন ইন দেয়ার পলিটিক্স, এবং তারা পুরো আফগান সমাজকে আধুনিক করার নামে, ডেমোক্রেসি করার নামে এগেন হিট এগেনস্ট দি ট্রেডিশন অফ দি আফগান সোসাইটি, এবং আফগানরা সেটা রেজিস্ট করলো এবং তার সবচেয়ে বড় সাকসেসফুল বলতে পারো ম্যানিফেস্টেশন হচ্ছে তালিবান, যারা আজকে আবার পুনরায় ক্ষমতায় আসছে। তাহলে এই প্রথমবারের মতন একটা দেশীয় বা স্বকীয় এক ধরনের শাসনতন্ত্র আফগানিস্তানে হয়তো রূপ মানে বা বিরাজ করতে যাচ্ছে in 41 years। ওয়েল, এটা ডেফিনেটলি এটা বলা যায়। হ্যাঁ, এখন তালিবানদের নীতিধারা আমাদের পছন্দ হোক আর না হোক, এটা তো বলতেই হবে যে এখানে সর্বপ্রথমবারের মতন এমন একটা সরকার আসছে যেটা কোনো ফরেন পাওয়ারের দ্বারা মানে না পরিচালিত না, তাদের প্রপটাপও এটা রিজিম না। তো এটা তো ডেফিনেটলি এই তালিবানদের সম্বন্ধে বলা যায় যে দিস ইজ এ ইন্ডিজিনাস একটা গ্রুপিং। তাদের নীতি বা পলিসি আমাদের দ্বিমত থাকতে পারে, বাট দিস ইজ এ আফগানিস্তান বেসড, রুটেড ইন দেয়ার ওন সোসাইটি একটা রিজিম যারা ক্ষমতায় এসছে। মানে জো বাইডেন কিন্তু এখন বলছেন যে আফগানদের অধিকার তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার। তো এই গত 20 বছর ধরে সেই অধিকারটা কোথায় ছিল? এবং মানে আসলে কি আমেরিকানদের কোথাও নাক গলানোর ফলে ইজ দেয়ার এনি সাকসেসফুল এক্সাম্পল এক্সেপ্ট পারহ্যাপস সিয়েরা লিওন ছাড়া ইজ দেয়ার এনি সাকসেসফুল এক্সাম্পল যেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে কোট অন কোট? না, মানে ওই সেন্সে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আর কোনো এক্সাম্পল দেওয়া যায় না। দ্বিতীয় মহাযুদ্ধে তুমি বলতে পারো যে সাউথ কোরিয়া ভার্সেস নর্থ কোরিয়া, নর্থ কোরিয়াতে রাশিয়ানরা, চাইনিজরা ইনভলভ ছিল। তো সাউথ কোরিয়া ইজ এ গুড এক্সাম্পল অফ আমেরিকান সে অ্যাসিস্ট্যান্স। এটার পরে ইটস এ স্টোরি অফ ডিজাস্টার। আমি ভিয়েতনামে আমেরিকান ইন্টারভেনশন এবং পরবর্তীকালে আফগানিস্তানে ইন্টারভেনশন, এবং এর মাঝখানে ইরাক ইনভেশন, লিবিয়ান ইনভেশন এবং সিরিয়ানদের এই যে গৃহযুদ্ধ। তো আই থিঙ্ক মানে আমি যদি এক কথায় বলি আর কি, যে আমেরিকানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওদের অ্যারোগেন্স। দে ফিল দ্যাট দে আর দ্য গ্রেটেস্ট, এবং যেখানে খুশি তাদের মতামত যাবে এবং তারা তাদের সৈন্য দিয়ে তারা একটা দেশের ভবিষ্যৎ। আমি তো মনে করি যে ইরাকে যেটা করেছে আমেরিকানরা একেবারেই মানে কি বলবো, মানে আনফরগিভেবল। তারা একটা মিথ্যা কথা বলে ইরাকের রিজিমকে করলো, ধ্বংস করে দিল এবং ইরাকের সমাজটাকে তছতছ করে দিল, এবং এদের যে কি বলবো মানে একটা ভেরি রিচ হিস্টোরিক অ্যান্ড কালচারাল হেরিটেজকে ধ্বংস করে দিল। মানে কি অধিকারে তারা আরেকটা দেশকে এইভাবে করলো? সো দেয়ারফর আই থিঙ্ক যেটা আমাদের ওই সেন্সে বোঝা উচিত আর কি, যে এই যে সুপার পাওয়ার অ্যারোগেন্স, রাশিয়ানরা মনে হয় একটু শিখেছে, বাট এখন আবার পুতিনের আন্ডারে তারা একটুখানি ইন্টারভিন করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। চাইনিজদের মধ্যে এখন আবার নতুন একটা অ্যারোগেন্সের ভাব দেখছি আমরা। তো এই সুপার পাওয়ার গেমে আমরা যারা উন্নয়নশীল দেশ এবং আমরা যারা নিজেদের স্বকীয়তা বোধ, আমাদের কালচারাল আইডেন্টিটি নিয়ে বাঁচতে চাই,
আমাদের জন্য এর পরিবেশটা অত্যন্ত মানে বলতে পারো যে সংকটময়। আমরা এখন আবার দেখছি আনফর্চুনেটলি যে আমাদের সাউথ এশিয়াতে চায়না এবং ভারতবর্ষের রাইভেলরির একটা আমরা উন্মেষ দেখছি। সেখানে অবভিয়াসলি বাংলাদেশকে তারা টানার চেষ্টা করবে, আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, চায়নার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো এই ভালো সম্পর্কের সুবাদে চাইবে ওর দিকে টানতে। আমাদের তো জাতীয় স্বার্থে আমরা কারো পক্ষে যাওয়াই আমাদের উচিত না, এবং কারো বিরোধিতাও আমরা করব। কিন্তু ঘটনাচক্রে এটা তো বাস্তব সত্য যে আমরা যেটা আশা করব যে চায়না এবং ভারত দুজনেই আমাদের জন্য মানে সহায়ক শক্তি হবে, তাদের উন্নয়নটা আমাদের প্রভাব বিস্তার করবে এবং দুজনের উন্নয়নে পুরো আমাদের সাউথ এশিয়া কেন এশিয়া উন্নত হবে। কিন্তু সেটা যদি চেঞ্জ হয়ে গিয়ে রাইভেলরিতে যায় তাহলে তো যেটা পজিটিভ ফোর্স সেটা তো একটা নেগেটিভ ফোর্সে টার্ন করবে, এবং বাংলাদেশের মতন দেশের জন্য তো এটা তো একেবারেই কাম্য হতেই পারে না। মাহফুজ ভাই, এই তালেবানরা তো অনেকদিন ধরেই কাবুলের দিকে আগাচ্ছে, এবং তারা যখন এক একটা প্রভিন্স টেকিং ওভার দ্য প্রভিন্সেস, ওখানকার নারীদের মুখ থেকে আমরা যেটা শুনেছি যে তারা একটা একটা করে তাদের কষ্টের হার্ড আর্ন ডিগ্রিজ, তাদের এডুকেশনাল ডিগ্রিজ তারা পুড়িয়ে ফেলছে, লুকিয়ে ফেলছে, তাদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং কাবুলে এই মুহূর্তে এখন ছবি পুরো সোশ্যাল মিডিয়াতে চালাচালি হচ্ছে। কাবুলের যেসব বিলবোর্ডগুলোতে নারীদের ছবি ছিল সেই বিলবোর্ডগুলোকে হোয়াইট ওয়াশ করা হচ্ছে। গতকালকে আপনি হয়তো দেখেছেন একটা ভিডিওতে একটা প্লেন উড়ে যাচ্ছে, ইউএস ইভ্যাকুয়েশনে একটা প্লেন উড়ে যাচ্ছে, এবং মানুষজন, আমরা আমাদের দেশে যেরকম মানুষজন ট্রেনের ছাদে করে মানুষজন বাড়ি যায়, সেরকম করে মানুষজন প্লেনের ছাদে উঠছে, এবং প্লেনটা যখন আকাশে উঠলো একজন একজন করে সবাই প্লেন থেকে পড়েছে, তাদের মধ্যে পুরুষ ছিল, নারী ছিল। আমরা এই এত বিশ্ব রাজনীতির আলোচনাতে আসলে মানবাধিকারের জায়গাটা কি কোনোভাবে আমরা ওভারলুক করতে পারবো, এবং ক্যান ইট এভার বি আ লেজিটিমেট স্টেক হোল্ডার যদি আমরা মানবাধিকারের কথাটা যদি আমরা চিন্তা করে দেখি? না, এই ব্যাপারে শোনো, এর আগে যখন তালিবানরা ক্ষমতা ছিল তাদের পারফরমেন্স, তাদের রেকর্ড, এটা নিয়ে তারা অনেক সমালোচিত হয়েছে। আমি বলবো যে এখনো আমাদের সন্দেহের অনেক জায়গা আছে, কিন্তু ওরা তো মাত্র ক্ষমতায় আসলো। আমরা ওদের প্রতি একটা মানে জাজমেন্ট দেওয়ার আগে আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত ওদেরকে। যেমন ধরো যে অলরেডি ওরা যে ঘোষণা করেছে জেনারেল অ্যামনেস্টি সবার জন্য, যে তো এটা এখন অনেকেই সন্দেহের চোখে দেখতে পারে, এবং সন্দেহের চোখে দেখার অনেক কারণও আছে, কিন্তু আবার দিয়েছে তো আমরা দেখি ওই অ্যামনেস্টি কেমন কাজ করে। তারপরে এখন এই যে নারীদের ছবি মুছে ফেলছে। এখন আমি মনে করি যে সব কিছু একটু সময় দেওয়ার উচিত ওদেরকে। এখন তালিবানদের মধ্যেও তো অনেক ধরনের এলিমেন্ট আছে, হ্যাঁ, কেউ হয়তো বেশি উৎসাহী করে ফেলছে। এই সরকারটা তাদের ক্ষমতা নেওয়ার জন্যে তাদের একটু সময়, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে একটু সময় দেওয়া উচিত। তাদের পলিসিগুলো আমরা দেখি, প্রথম থেকেই তাদের প্রতি একটি বৈরী ভাব, যেটা আমি আবারও বলবো যে ওয়েস্টার্ন মিডিয়া চাইবে। অলরেডি নারীর স্বাধীনতা, তারপরে এটা হচ্ছে ওরা ফোকাস করছে, এবং আমি পুরোটা এটা বলতে চাচ্ছি না যে সবকুই অসত্য, বাট একটা রিজিম বদলালে আমার মনে হয় যে এটা মিনিমাম একটু সময় দেওয়া হচ্ছে। আমরা যখন দেখি সাইগন যখন ফল করে বা সাইগন যখন লিবারেটেড হয়, তো অনেক অরাজকতা কিন্তু প্রাথমিকভাবে হয়েছে। when there is a transition of power and taking the old regime being substituted by a new one, কিছু সাময়িকভাবে কিন্তু অরাজকতা হয়। তো আমি তাদেরকে সার্টিফিকেটও দিচ্ছি না, আবার আমি বলছি না যে তাদেরকে সন্দেহের চোখে এই মুহূর্ত থেকে দেখা উচিত। নতুন সরকার এসছে, আমাদের একটু সময় দেওয়া উচিত। বাংলাদেশের রাষ্ট্র হিসাবে কি করা উচিত? রাষ্ট্র হিসাবে ইজ সামথিং দ্যাট, না, এখন ধরো যে রাষ্ট্র হিসাবে আমাদের প্রথম বিচার করতে হবে কি যে এই যে তালিবানরা যে ক্ষমতায় আসলো, এরা কি পিপুলদের ইচ্ছার বিরুদ্ধে আসছে না পিপুলের সাপোর্ট আছে? এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা পিপুলের সাপোর্ট নিয়ে এসছে। এমন মানে দ্য রিজিম
অ্যাপিয়ার্স টু বি পপুলার, এবং তারা তো স্ট্রাগল করে আসছে, এবং রিজিমটা যে ছিল তারা টোটালি এখন মনে হচ্ছে অন্তঃশাসন একটা ইলিজিটিমেট। সো বাংলাদেশ তারা সরকার গঠন করার পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমি মনে করি যে সেটা একটা উত্তম একটা পজিশন বাংলাদেশের। উনি বলেছেন যে এরা যদি প্রো পিপল সরকার হয় তাহলে বাংলাদেশ অবশ্যই তার সঙ্গে সহযোগিতা করবে। তো এখানে আবার ব্যাপারটা অত মানে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আমি মনে করি যে ওই সরকারকে তারা কিভাবে দেখবে, তারা বাংলাদেশের জন্য একটু সময় নেওয়া উচিত, কিন্তু বৈরী মনোভাব শুরু থেকেই থাকার আমি পক্ষপাতী না। আরেকটা কিন্তু খেলা হচ্ছে অলরেডি, সেটা হয়তো যে চাইনিজরা বলেছে তারা সম্পর্ক স্থাপন করবে, রাশিয়ানরা বলছে সম্পর্ক স্থাপন করবে। এখানে একটা টোটালি প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট ছিল, তো ওটার পরিবর্তে যখন নতুন একটা সরকার আসছে তখন রাইভেলস অফ দ্য ওয়েস্ট তারা তাড়াতাড়ি গিয়ে ওখানে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। তো এটার মধ্যে আন্তর্জাতিক খেলাই বেশি, আন্তরিকতা কম। তারপরেও আমি বলবো, প্রথমে যেটা বললাম যে তালিবানরা তো একটা মানে ওয়েল রুটেড একটা গ্রুপ, তারা তো আফগান পিপুলেরই একটা অংশ, তারা তো কোনো বিদেশি সমর্থন পুষ্ট সরকার আসছে না। যেটা ধরো তুমি বলতে পারো প্রথমবার যখন তালিবানরা ক্ষমতা আসে সেখানে অনেক পাকিস্তানিরা ইনভলভ ছিল, পাকিস্তানি ট্রুপস ইনভলভ ছিল, হ্যাঁ, তারা তালিবানের সঙ্গে সাইড বাই সাইড তারা যুদ্ধ করেছে। কিন্তু এই মুহূর্তে সেই কথা তো ওইভাবে বলা যায় না, এবং এটা একটা তালিবানদের মানে আফগান পিপুলেরই তারা একটা অংশ, তারা ক্ষমতা এখন এসছে, এবং এই মুহূর্তে ওইভাবে মানে বলা যায় না যে তারা ইম্পোজড করছে নিজেকে। হ্যাঁ, কিছু লোকজন বেরিয়ে আসতে চাচ্ছে। তো এখানেও আমি বলবো যে 20 বছরে যারা ধরো এই আমেরিকান সমাজ ব্যবস্থায় বা তাদের আইডিওলজিতে তারা যারা বড় হয়েছে, 20 বছর তো অনেক সময়, তাদের অনিশ্চয়তা বা তাদের একটু আনকমফোর্টেবল ফিল করা, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে অনিশ্চিত দুর্ভাবনা থাকাটা অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ মাহফুজ ভাই আমাদেরকে এত কিছু বুঝিয়ে বলার জন্য। একটা দেশে স্বকীয় একটা মুভমেন্ট উঠে এসেছে, এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেটা হচ্ছে তালেবান। তো তালেবানদের অতীতে মানবাধিকার ট্র্যাক রেকর্ড কিন্তু আসলে গর্ব করার মতন কিছু না, এবং আমাদের সুদূর ভবিষ্যৎ বাদই দিলাম, আমাদের এখন নিকটবর্তী যে ভবিষ্যৎ আছে সেখানে আমরা কি হবে, নারী স্বাধীনতার কি হবে, তার যে আফগান সোসাইটিটা সমাজটা এই 20 বছরে গড়ে উঠেছিল সেই সমাজটার কি হবে, সেগুলো নিয়ে আসলে দুশ্চিন্তার জায়গা অনেক, ভীতির জায়গা অনেক। কিন্তু অন্তত এতটুকু আমাদেরকে হয়তো রেকগনাইজ করতে হবে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ফরেন পাওয়ার্স ওয়ার নট ইনভলভড। আমাদের সাথেই থাকবেন, আমরা আরও এপিসোডে ফেরত আসবো ইন স্টার ভিউজ রুম।